আমি পাপিয়া। শত ব্যস্ততার মাঝেও আজকে তোমাদের সাথে একটা আমার জীবনের খুব অদ্ভুত রকমের একটা ফিলিংস শেয়ার করব। তাই চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো কেন বিয়ের পরেতে সব কিছু আমার শ্বশুরবাড়ি সবাই খুব ভালো, খুবই ভালো। তো সব কিছু সবাই ভালো, প্রত্যেকটা মানুষজন ভালো, সব মানে পরিস্থিতিটা সমস্ত কিছু ভালো, কিন্তু এত কিছু ভালোর মধ্যে থেকেও কেন চোখের জলটাই আমার মানে একাকিত্বের সঙ্গী হয়ে থাকতো? কিসের জন্য? মানে কোথাও তো একটা কিছু আমার খামতি রয়ে গেছিলো আমার জীবনেতে। তো সেটা কি, সেটাই আজকে তোমাদেরকে জানাবো। সেটা জানার জন্য ভিডিওটা পুরোপুরি দেখো শেষ পর্যন্ত। অবশ্যই তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কেমন? ঘড়িতে এখন ভোর 5:30। এই সময় প্রকৃতিটা একটুখানি নির্মল থাকে, একটু ঠান্ডা থাকে। মেয়ের ব্যাগ রেডি করে দিলাম, টিফিন বক্স দিয়ে দিলাম। একটু পরে ওর ফুলকারও চলে আসবে, ওকেও অনেকটা ভোর থেকেই রেডি হতে হয়। 6:40 ফুলকার চলে আসে। আর ওই দেখো, আমার বাগানের গাছের একটা বেগুনও কীরকম উঁকি মারছে, সাদা বেগুন। আর এই যে সকালের অতিথি চলে এসছে, ওদের জন্য কিছু না কিছু দিতেই হয়। ওদেরও অভ্যেস হয়ে গেছে, আমারও অভ্যেস হয়ে গেছে, বেশ ভালো লাগে। স্নান টান হয়ে গেছে, বাসি কাজও সারা হয়ে গেছে। এবার একটুখানি নিজে রেডি হয়ে নিয়ে ঠাকুর ঘরে পুজোটাও সেরে নেবো। পুজোটা হয়ে থাকলে মনটাও একটু শান্ত থাকে, মানে সারাদিনে বাদ বাকি কাজেতে একটুখানি এনার্জিও পাওয়া যায়। বিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে একটা আলাদা ফিলিংস, একটা আলাদা অনুভূতি নিয়ে আসে, একটা অন্য মাইনে রাখে আর কি। তো সবার মতন আমারও ছিল। আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম যে বিয়ের পরে এই করবো সেই করবো, বিয়ে মানে একটা বিশাল ব্যাপার, সাজবো গুজবো, হ্যাঁ একটা নতুন জায়গায় যাবো, মানে বিশাল রকমের একটা কি বলবো, সাজানো গোছানো একটা দুনিয়া তৈরি করে নিয়েছিলাম আমার বিয়ের আগে। তো একটু শুরুর থেকে বলি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমি বেড়ে উঠেছি একটা একান্নবর্তী পরিবারেতে, একেবারেই একান্নবর্তী পরিবার। বাবা, জ্যাঠা, কাকা, দাদু, ভাই, বোন, ঠাকুমা সবাই ছিল আমার পরিবার। মানে ছিল ইন দ্য সেন্স, এখন আর দাদু ঠাকুমা বেঁচে নেই, বাদ বাকি যারা বয়স্করা রয়েছেন দাদু ঠাকুমারা অনেকেই গত হয়েছেন, কিন্তু কাকা জ্যাঠারা ভাই বোনরা এখনও সবাই যে যার জায়গাতেই রয়েছে। তো একটা পুরোপুরি একান্নবর্তী পরিবারে আমি বেড়ে উঠেছি। আমার দাদুরা 7 ভাই ছিলেন। তো সেই দাদুরা 7 ভাই এবং তাদের পরবর্তী জেনারেশন, কাকা জ্যাঠারা, তাদের ছেলেমেয়েরা, মানে আমাদের ভাই বোনরা, বুঝতেই পারছো কতটা বড় ফ্যামিলি। সবাই আলাদা কিন্তু বাড়িগুলো আমাদের পাশাপাশি একেবারে, মানে কারো বাড়িতে ঢোকার জন্য তোমাকে আলাদা করে পারমিশন নিতে হবে না। এবং আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমি গ্রামে মানুষ হয়েছি, গ্রামেই জন্মেছি, গ্রামেতেই বড় হয়ে উঠেছি। আর আমার বিয়ে হয়েছে একেবারেই টাউনশিপে, একেবারে। তো এই শহর আর গ্রামাঞ্চলের মধ্যে যে পার্থক্যটা আছে, সেটা তোমরা যারা গ্রাম থেকে শহরে গেছো বা শহর থেকে গ্রামে এসেছো, তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে যে কতটা পার্থক্য থাকে। একটা মানুষ ছোট থেকে গ্রামে বড় হয়ে উঠছে, সে যখন শহরে যাচ্ছে তার একটু মানিয়ে নিতে অসুবিধা বা পরিস্থিতি পরিবেশ অনেকটাই অন্যরকম থাকে। আবার যে মানুষটা শহরে বড় হয়ে উঠছে, বেড়ে উঠছে, সে যদি হঠাৎ করে গ্রামে গিয়ে পড়ে, তারও ক্ষেত্রে একটুখানি অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। কিছুই না, তবু একটা নিজের মনে একটা কি কোথাও দেখবে একটা কিন্তু বোধ থাকে। তো সেই জায়গা থেকে আমার একটুখানি অসুবিধা হয়েছিল। তো সেই অসুবিধাটা কীরকম সেটাও একটু বলি খুলে। যেহেতু ছোটোবেলায় ওই যে বললাম আমি একসাথে বড় হয়ে উঠেছি, মানে ছোটোবেলার পড়াশোনা করা, খেলাধুলো করা, সমস্ত কিছু আমরা, মানে আমাদের আলাদা কোনো বন্ধু ছিল না, আমরা সব ভাই বোনগুলোই হচ্ছি বন্ধু। ছোট বড় মানে সে একদম 3 বছর থেকে আবার 14-15 বছর সবাই একসাথে আমরা হই হই করে খেলা করতাম। মানে খুব খুব একটা কি বলবো, খুব সুন্দর একটা জীবন ছিল বিয়ের আগে আর কি। এখন ছিল বলছি কারণ এখন সেই জিনিসগুলোকে ভীষণ রকম মিস করি, ভীষণ মিস করি।
ছোটোবেলায় সবার কাছ থেকে ভালোবাসা পাওয়া, কোনো দুষ্টুমি করলে সবার কাছে বকুনি পাওয়া, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আস্তে 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 বড়ো হয়ে উঠলাম। স্কুলিংটাও মানে বন্ধুদের সাথে একসাথে, ভাই বোনেদের সাথে একসাথে গেছি, প্লাস কলেজে যখন উঠেছি তখনও সে একই, সবাই মিলে মানে আমার বয়সী যারা ছিল আর কি, তাদের সাথে কলেজ যাওয়া, কলেজ থেকে ফেরা, এই গণ্ডির মধ্যেই জীবনটা বেশ ভালো মানে খুব ফ্রেন্ডলি, মানে খুব মজার ছিল জীবনটা। তারপরে যা হয়, বিয়ে ঠিক হলো, আমার বিয়ে ঠিক হলো, মানে সেটাও অনেকটা দূরে, আমার বাড়ি যেখানে, বাপের বাড়ি যেখানে, সেখান থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা অনেকটা বেশি। তো সেই মুহূর্তে যখন বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে ঠিক হলো, মানে কথাবার্তা হয়ে গেল, ফাইনাল হয়ে গেল, আমার অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ না, আমার পুরোপুরি অ্যারেঞ্জ ম্যারেজ। তো ঠিক হয়ে যাবার পর মানে যতদিন বাপের বাড়িতে ছিলাম বিয়ের আগের দিন বিয়ের দিন পর্যন্ত, ততদিন বুঝতে পারিনি যে বিয়ের পরে কি আসতে চলেছে আমার জীবনে। মানে ওই বলে না, কল্পনা আর বাস্তব এই দুটোর মধ্যে অনেকটা পার্থক্য থাকে, তো সেটাই ফিল করেছিলাম। আর আমার অনেকটা অল্প বয়সেই বিয়ে হয়েছে, অনেকটাই অল্প বয়সে বিয়ে হয়েছে। মফস্বল এলাকাতে যা হয় আর কি, আমার বয়সী আমার যা বোনেরা ছিল, বা দিদি বলবো না, ওই 6 মাস 1 বছরের ছোটো বড়ো, তারাও আমার মতন বয়সে অনেকে বিয়ে হয়েছে, আবার অনেকে হয়ও নি। তো যাই হোক, আমার হয়ে গেছে অল্প বয়সেতে, আর কী করবো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তার মানে 3rd ইয়ারে পড়ছি, তখনই আমার দেখাশোনা শুরু হয়ে যায় এবং বিয়ে ফাইনালও হয়ে যায়। শুধু পরীক্ষাটার অপেক্ষায় ছিলাম, মানে ছিল আর কি আমার পরিবার। ফাইনাল পরীক্ষা হয়ে গেল, নিয়ে ব্যাস বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল। তো শ্বশুরবাড়িতে আসার পর, শ্বশুরবাড়ির বিয়ে টিয়ে হয়ে গেল, শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজন খুব ভালো, ভীষণ ভালো, খুব ভালোভাবে আমাকে আগলে রেখেছিল, এখনও রাখছে। মানে আমি কিছুই শিখে আসতে পারিনি বাপের বাড়ির থেকে, শুধু পড়াশোনাটা শেষ করেছি, নিয়ে বিয়ে হয়ে গেছে, ব্যাস মিটে গেছে। তো এখানে যখন এলাম, এখানে আসার পর আমার শ্বশুর বাড়ি যেটা আদি শ্বশুর বাড়ি, সেটা কিন্তু গ্রামে, ঠিক আছে, সেটা কিন্তু মানে গ্রামেতেই এখনও, মানে আমরা যাই, পুজোর সময়তে যাই, পুজোর সময়তে গিয়ে থাকি, যাওয়া আসা হয়। কিন্তু আমি যেখানে থাকি সেটা প্রপার টাউনশিপ, কোয়ার্টারেতে থাকি। তো একটা মেয়ে ছোট থেকে গ্রামের খোলামেলা হাওয়াতে বড় হয়েছে, মানুষ হয়েছে, অবাধ যাতায়াত সব জায়গাতে, কেউ কোনোদিন বারণ করেনি। হ্যাঁ, বাড়িতে অবশ্যই একটা শাসন ছিল, কিন্তু সেই শাসনটাও মানে অতটা কঠোর নয়। এবার মানে কোথাও যেতে গেলে, কারোর বাড়িতে ঢুকতে গেলে আমাকে আলাদা করে পারমিশন নিতে হতো না, বা ভাবতে হতো না যে আমি যাব, কি ভাববে, সেই জিনিসটা তো একেবারেই ছিল না। সেই জায়গা থেকে যখন আমি বিয়ে হয়ে এলাম টাউনশিপে, কোয়ার্টারেতে, তো কোয়ার্টারে আসার পর কি হলো, আমার শ্বশুরবাড়িতে প্রাণী বলতে আমাকে নিয়ে 3টে সেই মুহূর্তে, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই এবং আমি একজন নবাগতা। এবং যে মুহূর্তে, যে সময় আমার বিয়ে হয়েছিল, আমার হাজব্যান্ড তো সার্ভিস করেন এবং আমার শ্বশুরমশাইও তখন সার্ভিস করতেন। আমার বিয়ে 2 বছরের মাথায় উনি রিটায়ার্ড করেন। তো বিয়ে হয়ে গেল, সমস্ত অনুষ্ঠান মিটে গেল, আত্মীয় স্বজন যে যার বাড়ি চলে গেল, বিয়ের 10-12 দিনের মাথায় যা যা রিচুয়ালস থাকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এরপরে শুরু হচ্ছে আসল কাহিনী। হাজব্যান্ড ডিউটি চলে যেত 9টার সময়, শ্বশুরমশাই ডিউটি বেরিয়ে যেতেন 10টা। এবার এই সকাল 10টার থেকে একদম বিকেল 5টা পর্যন্ত এতটা দীর্ঘ সময় আমি পুরোটা বাড়িতে একা, পুরো একা। আর যেহেতু এটা মানে আমি একা থাকতাম বাড়িতে, সেই জন্য আমাকে বারবার করে যারা গুরুজনরা ছিলেন বাড়িতে সাবধান করে দিয়েছিলেন যে বাইরে কেউ আসলে দরজা খুলবে না, বা অপরিচিত কারোর সাথে কথা বলবে না। এবার যে মুহূর্তে আমি এখানে বিয়ে হয়ে আসছি, মানে এসেছি ধরো কোয়ার্টারেতে, তখন তো সবাই কোয়ার্টারের আশেপাশে যারা যে সমস্ত বাসিন্দারা ছিল, তারা কিন্তু সবাই অপরিচিত আমার কাছে, তারা কিন্তু কেউ পরিচিত না, কাউকে আমি চিনিও না, মানে রাস্তাঘাটও কিছু চিনি না খুব একটা। তো সেই দুপুরগুলো, মানে ওই 10টা থেকে 5টা সময়টা না আমার কিছুতেই কাটতে চাইতো না। তো মানে বিয়ের সময় সবাই বলতো, তোর আর সময় কী করে কাটবে, এই করবি সেই করবি, এই ঘর গুছাবি। আর মানে বুঝতেই পারছো, 2টো মেল পার্সন তখন ঘরেতে, মানে শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড, তো তারা তো ঘর খুব একটা কেউ গুছোতে পারে না। একটা বাড়িতে মেয়ে না থাকলে হয়, আমার শাশুড়ি মা আমার বিয়ের আগেই মারা গেছেন, তো বাড়িতে মেয়ে না থাকলে যা হয় আর কি, একজন মানে গোটা ঘরটাই অগোছালো, সেই ঘরটুকু গোছাতে আর কতদিন আমার সময় লাগবে। তো চটজলদি কদিনের মধ্যে গোছানো হয়ে গেল, মোটামুটি টিপটপ সব জিনিস জায়গায় জায়গায় রাখতাম। কিন্তু তারপরে কি হতো, সময় কাটতো না আমার।
মানে অদ্ভুত লাগতো, একটা অদ্ভুত রকমের একটা একাকিত্ব আমাকে যেন গ্রাস করে আসতো। দিন মানে সময় পেরোচ্ছে না, খেতে ভালো লাগছে না, কিছুই ভালো লাগতো না, কারোর সাথে কথা বলতে পারতাম না। ওই যে বলেছে যে তুমি কারোর সাথে মানে তখন আমার আর একটা জিনিস, আমি ভীষণ লাজুক এবং ভীষণ ভীতু ছিলাম, যেটা এখন হয়তো আমি নেই। মানে দীর্ঘ সময় এখানে থাকার পর বা জীবনে অনেকটা সময় তো পার করেছি ধরো, তো সেই সুবাদেতে সেই ভীতিটা বা সেই লাজুক ভাবনা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। তো সেই সময়তে খুব মানে ভয় ভয় থাকতো যে সত্যি বাবা খুলবো না দরজা, কে আসবে না আসবে, কাউকে তো আমি চিনি না, অনেক কিছু ব্যাপার ঘটে শহরাঞ্চলেতে শুনেছি, এখনও ঘটে চতুর্দিকে। তো সেই জন্য খুব একটা কারোর সাথে বাইরে কথাও বলতে সাহস পেতাম না, মানে বলতাম না আর কি, ঘরে তালা দিয়ে রাখতাম এরকম সিচুয়েশান। তো সেই সময়গুলোতে না আমার খুব মানে ভেতরটা একদম কুঁকড়ে যেত। মানে তখন মনে হতো যে আমি বিয়ের আগে বন্ধুদের সাথে এই করতাম, আমার ভাই বোনের সাথে এই করতাম সেই করতাম, আর মানে না সেই সময় কাউকে কিছু বলতে পারতাম, সেই সময় মানে অসহ্য একটা ভেতরে একটা কষ্ট চেপে বসতো যে আমি কেন বিয়ে করলাম, কেন বিয়ে করলাম, তার থেকে তো আমি ওখানেই ভালো থাকতাম। মানে সেই যে একটা ইম্যাচিওর্ড একটা ভীতি ভয়ের একটা আবহ আমার ভেতরে তৈরি হয়ে গিয়েছিলো, সেটা আমি কিছুতেই কাটিয়ে উঠতে পারতাম না। মানে তখন সত্যি কথা বলতে কি শুধু চোখের জল ফেলা ছাড়া আমার কাছে আর কিছুই ছিল না। খেতে ভাল লাগতো না, কিচ্ছু ভাল লাগতো না, শুধু ওই দুপুরগুলো খালি মানে জানলার রড ধরে দাঁড়িয়ে থাকতাম যে কখন দুপুরটা পেরোবে, কখন দুপুরটা পেরোবে। টিভি দেখতে ভালো, কত একটা মানুষ কতক্ষণ টিভি দেখতে পারে, এবার টিভি আমি খুব একটা দেখিও না, মানে বরাবরই আমার টিভি দেখার খুব একটা নেশা নেই। গান শুনতাম সবসময়, যে সেটাও ভালো লাগতো না, মানে কিছুতেই আমি টাইম কাটিয়ে উঠতে পারতাম না। আর ওই দুপুরটা আসলে আমার যেন মনে হতো কি একটা অস্বস্তি করছে, আর এত সেই সময়টায় মনটা খারাপ করতো, মানে সব কিছু থেকেও যেন মনে হতো যে আমি একা, আমি ফাঁকা, আমার কিছু নেই, কেন আমি বিয়ে করলাম। তখন ওই বারবার এই বিয়ের আগে মুহূর্তগুলো আমার কাছে খুব মানে চোখের সামনে ভেসে উঠতো আর কি, খুব কষ্ট লাগতো যে আমি তো ওইখানে ভালো ছিলাম, আমি তো আমার বাপের বাড়িতেই ভালো ছিলাম, বিয়ে বোধহয় না করলেই ভালো হতো। তো এই কষ্টটা আমি কাউকে মানে আজ পর্যন্ত বলে উঠতে পারিনি, হয়তো বোঝাতেও পারিনি, কেউ হয়তো বুঝবেও না, সবাই ভাবে দূর বাবা কী না কি বলছে। কিন্তু আমার মতন যারা এইভাবে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে একদম একাকিত্ব, মানে আমি যে বলছি না আমি ছিলাম একটা একান্নবর্তী পরিবারে, সেখান থেকে একেবারেই হঠাৎ করে একটা মানে নির্জন সেই দ্বীপে মানুষকে যদি কেউ ট্রান্সফার করে দেয়, নির্বাসনের মতন অবস্থা ছিল আমার ওই কয়েক ঘন্টা। তো সেটা আমার কাছে খুব কষ্টের ছিল, প্রায় 1 বছর আমি ওই জিনিসটাকে মানে ওই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারিনি, ওই কষ্টটা ওই একাকিত্বটা থেকে খুব ভেতরে কুঁকড়ে থাকতাম নিজে নিজে, কাউকে শেয়ার করতে পারতাম না, কাউকে বোঝাতে পারতাম না। আর মানে হাজব্যান্ডকে বলবো বা শ্বশুরমশাইকে বলবো সেটাও বলতে পারতাম না, বাড়িতে তো বলতে পারতাম, তাহলে হয়তো ভাবে যে ও ভয় পাচ্ছে, হ্যাঁ অনেক রকমের অনেক কিছু সমস্যা হতে পারে, সেই থেকে কাউকে বলতেও পারতাম না। তো যাই হোক, ওই সময়টাতে খুব কষ্ট পেয়েছি সত্যি, সেই সময় চোখের জল ছাড়া আমার কিন্তু কেউই সঙ্গী ছিল না, খুব কাঁদতাম, খুব কষ্ট হতো বাবার জন্য। আমার ছোট ছোট দুটো ভাই বোন আছে, তারা আমার থেকে অনেকটাই ছোট। তো বিয়ের আগে ওদের সাথে খুব খুনসুটি করতাম, খুব বিরক্ত হতাম, এই আমার পেছন পেছন কেন ঘুরছিস, কিন্তু সেই বিয়ের পরে সেই পেছন পেছন ঘোরাটাকে আমি খুব মিস করতাম। তখন মনে হতো যে সত্যি ছোটো ভাইটা যদি আমার এখন কাছে থাকতো তাহলে ওর সাথে একটু খেলতে পেতাম, ওকে একটু আদর করতে পারতাম। তো এই কষ্টটা খুব পেয়েছি ওই 1 বছর, ভীষণ রকমের কষ্ট পেয়েছি। মানে এখন আমি কথা বলছি যে ওই ফিলিংসটা আমার মধ্যে, আমার এখনও গলাটা চোখট হয়ে আসছে। তো এইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, সেই জীবনে সেই মুহূর্তের একটা কষ্টের অংশ তোমাদেরকে জানালাম। তো আমার মতন যারা ফিল করেছে এই জিনিসটা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও প্লিজ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো। তো কী করা যাবে, এইভাবেই তো আমাদের জীবন, আমাদের মেয়েদের জীবনকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, এগিয়ে চলতে হয়, করার কিছু নেই। মেয়েদেরকে সব জিনিসটাই মানিয়ে নিতে হয়, মেয়ে মানেই তো মানিয়ে নেওয়া, তাই না? মেয়ের একটা উল্টো দিক হচ্ছে মানিয়ে নেওয়া, মেয়ে ইজ ইকুয়াল টু মানিয়ে নেওয়া। এটাই সমাজ তৈরি করে দিয়েছে, এইভাবেই আমাদের সমাজ চলছে, আগামী দিনেও চলবে। চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার কাল দেখা হবে। ভালো থেকো ততক্ষণ সবাই।